পৃষ্ঠা 88, 17 সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ সোশ্যাল গ্রুপস। যে কোনো শ্রেণীবিভাগই কোনো না কোনো বিষয় বা দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে করা হয়ে থাকে। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগও বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হয়েছে। অধ্যাপক বটমোর তার সোশিওলজি গ্রন্থে বলেছেন, সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগের জন্য প্রয়োজনীয় মানদণ্ড বেশ কয়েকটি, যেমন গোষ্ঠীর লক্ষ্য, গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্কের আবেগপ্রবণ অথবা বৌদ্ধিক চরিত্র, সম্পর্কের ব্যক্তিগত বা নৈবক্তিক প্রকৃতি, গোষ্ঠীর আয়তন ও স্থায়িত্ব। মরিস জিন্সবার্গ সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগের ক্ষেত্রে গোষ্ঠীর আয়তন, স্থায়িত্ব, আঞ্চলিক বণ্টন, গঠন, প্রক্রিয়া, সাংগঠনিক প্রকৃতি প্রভৃতি বিষয়াদির উল্লেখ করেছেন। যাই হোক, বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ করেছেন। এগুলি নিম্নরূপ: 1. অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী, ইন গ্রুপ অ্যান্ড আউট গ্রুপ। অধ্যাপক সামনার তার ফোকওয়েস গ্রন্থে এই শ্রেণীবিভাজনটি করেছেন। গোষ্ঠীর প্রতি তার সদস্যদের মনোভাবের পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে এই ভাগ করা হয়েছে। নিজের গোষ্ঠীর সাথে তার সদস্যদের নিবিড় সম্পর্ক থাকে। নিজের গোষ্ঠীর সদস্যরা একটি আন্তরিকতার গভীর বন্ধনে সংযুক্ত। তাদের মধ্যে গভীর আমরাবোধ বর্তমান। নিজেদের ক্লাব, নিজেদের পাড়া, আমরা যার সদস্য, সেগুলি অন্তর্গোষ্ঠীর উদাহরণ। পৃষ্ঠা 89। অন্যদিকে ব্যক্তি যে গোষ্ঠীর সদস্য নয়, তার প্রতি তার মনোভাব ঔদাসীন্যের, কোনো কোনো সময় শত্রুতার ওই ব্যক্তির কাছে উক্ত গোষ্ঠীটি হল বহির্গোষ্ঠী। যেমন অন্যের ক্লাব কোনো ব্যক্তির দৃষ্টি থেকে বহির্গোষ্ঠীর উদাহরণ। সামনারের মতে, ইন গ্রুপ সিম্পলি দ্য উই গ্রুপ অ্যান্ড আউট গ্রুপ ইজ দ্য দে গ্রুপ। 2 ক, অনৈচ্ছিক গোষ্ঠী ও ঐচ্ছিক গোষ্ঠী, ইনভলেন্টারি অ্যান্ড ভলেন্টারি গ্রুপ। খ, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী, ইনস্টিটিউশনাল অ্যান্ড নন ইনস্টিটিউশনাল গ্রুপ। গ, স্বল্পস্থায়ী ও স্থায়ী গোষ্ঠী, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট গ্রুপ। এলউড, চার্লস এ এলউড তার সাইকোলজি অফ হিউম্যান সোসাইটি গ্রন্থে এই 3 ভাগের কথা বলেছিলেন। ক, প্রথম ভাগটির ক্ষেত্রে ব্যক্তির সদস্য হওয়া বা না হওয়া এই বিষয়টিকে মানদণ্ড বা ভিত্তি করা হয়েছে। অনৈচ্ছিক গোষ্ঠী বলতে এমন গোষ্ঠীকে বোঝায় যার সদস্য পদ ব্যক্তির ইচ্ছা নির্ভর নয়। সাধারণত জন্মসূত্রে ব্যক্তির সদস্য পদ এক্ষেত্রে নির্ধারিত হয়, যেমন পরিবার। ঐচ্ছিক গোষ্ঠীর ক্ষেত্রে এর সদস্য পদ ব্যক্তির নিজস্ব ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল, যেমন ক্লাব, রাজনৈতিক দল প্রভৃতি। খ, দ্বিতীয়টির ক্ষেত্রে গোষ্ঠীতে প্রতিষ্ঠানসমূহের উপস্থিতির বিষয়টিকে ভিত্তি হিসাবে ধরা হয়। প্রাতিষ্ঠানিক গোষ্ঠী হল এমন গোষ্ঠী যার বেশ কিছু নিয়ম কানুন, রীতিনীতি, পন্থা পদ্ধতি বা এক কথায় প্রতিষ্ঠান আছে, যেমন বিদ্যালয়, জাতি ব্যবস্থা প্রভৃতি। অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীর ক্ষেত্রে এ জাতীয় প্রতিষ্ঠানগুলি অনুপস্থিত, যেমন ক্ষিপ্ত জনগণ, বিদ্যালয়ের কমন রুমের গোষ্ঠী। অনেকে এ দুটিকে যথাক্রমে বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ গোষ্ঠী বলতে আগ্রহী। গ, স্থায়িত্বের উপর ভিত্তি করে তৃতীয় বিভাজনটি করা হয়ে থাকে। সাধারণভাবে স্থায়ী গোষ্ঠী দীর্ঘকাল টিকে থাকে এবং অল্পস্থায়ী গোষ্ঠীগুলি বেশি দিন টিকে থাকে না। এলউডের মতে প্রাতিষ্ঠানিক গোষ্ঠীগুলি অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির, অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীগুলি অল্পস্থায়ী গোষ্ঠী। 3.
অনুভূমিক গোষ্ঠী ও উল্লম্ব গোষ্ঠী, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল গ্রুপ। P.A. সরোকিন এই শ্রেণী বিভাজনটি করেছেন। এক্ষেত্রে গোষ্ঠীর সদস্যদের মধ্যে উচ্চ নিচ পার্থক্যের বিষয়টি বিভাজনের ভিত্তি হিসাবে মনে করা হয়। অনুভূমিক গোষ্ঠী হল বৃহত্তর, এখানে সকল সদস্য সমপর্যায়ভুক্ত, এদের মধ্যে মর্যাদাগত কোনো উচ্চ নিচ শ্রেণীবিন্যাস থাকে না। উদাহরণ হিসাবে জাতি, রাজনৈতিক দল প্রভৃতির কথা বলা যায়। উল্লম্ব গোষ্ঠীতে গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মর্যাদার ভিত্তিতে ক্রমোচ্চ শ্রেণীবিভাগ দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় জাতিভেদ, মন্ত্রিসভা প্রভৃতির কথা। 4. আঞ্চলিক গোষ্ঠী ও অঞ্চল বর্জিত গোষ্ঠী, টেরিটোরিয়াল অ্যান্ড নন টেরিটোরিয়াল গ্রুপ। পার্ক ও বার্জেসের সামাজিক গোষ্ঠীর এই শ্রেণী বিভাজনটির ক্ষেত্রে অঞ্চলের উপস্থিতিকে ভিত্তি হিসাবে ধরা হয়েছে। আঞ্চলিক গোষ্ঠীর নির্দিষ্ট অঞ্চল আছে, এক্ষেত্রে জনসম্প্রদায়, রাষ্ট্র প্রভৃতি আঞ্চলিক গোষ্ঠীর উদাহরণ। অঞ্চল বর্জিত গোষ্ঠীর নির্দিষ্ট কোনো অঞ্চল নেই, যেমন জাতিভেদ ও শ্রেণী ব্যবস্থা। এছাড়াও তারা জাতিগত দল, ভূখণ্ডগত দল, দ্বন্দ্বমূলক ও উপযোজন দল প্রভৃতিরও উল্লেখ করেছিলেন। 5. ভিড়, গোষ্ঠী ও বিমূর্ত সমষ্টি, ক্রাউড, গ্রুপ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট কালেকটিভিটিস। লিওপোল্ড ভন উইজে ও হোয়াট বেকার মনুষ্য গোষ্ঠীকে এই 3 ভাগে ভাগ করেছেন। তাদের মতে ভিড় হল ক্ষণস্থায়ী ও আলগা বন্ধনযুক্ত ব্যক্তি সমষ্টি, লুজ টেক্সচার্ড অ্যান্ড ট্রানজিটরি। গোষ্ঠী হল দীর্ঘস্থায়ী ও সুসম্পর্কিত ব্যক্তি সমষ্টি। বিমূর্ত সমষ্টি হল রাষ্ট্র প্রভৃতির মতো ব্যক্তি সমষ্টি, যেগুলির অস্তিত্ব বা উপস্থিতি মানসপটে উপলব্ধি করা যায়। পৃষ্ঠা 90। 6. প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্কের প্রকৃতি ও গুণাগুণের উপর নির্ভর করে এই বিভাজনটি করা হয়েছে। মার্কিন সমাজতত্ত্ববিদ অধ্যাপক কুলি প্রাথমিক গোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেছেন, তবে তিনি গৌণ গোষ্ঠীকে অন্যান্য গোষ্ঠী বলে অভিহিত করেছেন। কুলি এই জাতীয় বিভাজন তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে উল্লেখ করেন। প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ, মুখোমুখি ও আন্তরিক সংযোগ সম্পর্ক বর্তমান। এক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর বড় উদাহরণ হল পরিবার। গৌণ গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক হল পরোক্ষ ও গৌণ প্রকৃতির। উদাহরণ রাষ্ট্র। 7. বংশগতিক গোষ্ঠী ও সমাবিষ্ট গোষ্ঠী, জেনেটিক অ্যান্ড কনগ্রিগেট গ্রুপ। অধ্যাপক গিডিংস তার প্রিন্সিপালস অব সোশিওলজি গ্রন্থে মূলত সদস্যদের গোষ্ঠীতে প্রবেশাধিকারের প্রকৃতির ভিত্তিতে এই বিভাজন করেছেন। বংশগত গোষ্ঠী একটি অনৈচ্ছিক গোষ্ঠী, এর সদস্য পদ জন্মসূত্রেই নির্ধারিত হয়। উদাহরণ হিসাবে জাতি, পরিবার প্রভৃতির কথা বলা হয়। সমাবিষ্ট গোষ্ঠী হল একটি ঐচ্ছিক গোষ্ঠী, ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা ও প্রয়োজন অনুসারে এর সদস্য হয়ে থাকে, যেমন ক্লাব জাতীয় গোষ্ঠী। 8. জনসম্প্রদায় ও সংঘ, কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। জার্মান অধ্যাপক ফার্ডিন্যান্ড টোনিস সদস্যদের পারস্পরিক সম্পর্কের প্রকৃতির ওপর নির্ভর করে সামাজিক গোষ্ঠীর এই শ্রেণী বিভাজনটি করেছেন। তিনি তার কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন গ্রন্থে জনসম্প্রদায় বা কমিউনিটিকে জেমেনশ্যাফট এবং সংঘ বা অ্যাসোসিয়েশনকে জেসেলশ্যাফট রূপে উল্লেখ করেছেন।
তার মতানুসারে জনসম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ আন্তরিক ও ব্যক্তিগত বন্ধনে আবদ্ধ হয়ে একত্রে বসবাস করে। অন্যদিকে সংঘ হল মূলত অর্থনৈতিক স্বার্থপূরণকে লক্ষ্য করে সচেতন ও সুচিন্তিতভাবে গড়ে ওঠা সামাজিক সংগঠন। গ্রাম হল জনসম্প্রদায়ের উদাহরণ ও বিভিন্ন সংস্থা হল সংঘের উদাহরণ। এখানে জেমেনশ্যাফট এই বানানটি হল GEMEINSCHAFT এবং জেসেলশ্যাফট এই বানানটি হল GESSELLSCHAFT। 9. ছোট ও বড় গোষ্ঠী, স্মল অ্যান্ড লার্জ গ্রুপ। জর্জ সিমেল গোষ্ঠীর আকারকে ভিত্তি করে এই শ্রেণী বিভাগটি করেছেন। তার মতানুসারে ছোট গোষ্ঠী হিসাবে যুগল বা 2 সদস্য বিশিষ্ট গোষ্ঠী বা ডিয়াড, ত্রয়ী বা 3 সদস্য বিশিষ্ট গোষ্ঠীকে ট্রায়াড এবং অন্যান্য ছোট গোষ্ঠীর কথা বলা যায়। অন্যদিকে বৃহৎ গোষ্ঠী হিসাবে জাতি, রাজনৈতিক গোষ্ঠী ও বহু ব্যক্তি সমন্বিত গোষ্ঠীর কথা বলা হয়ে থাকে। 10. বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ গোষ্ঠী, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপ। এটি মূলত উৎকৃত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীরই সমরূপ। বিধিবদ্ধ গোষ্ঠীর সদস্যদের আচার আচরণ ও কাজকর্ম সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে অবিধিবদ্ধ গোষ্ঠীর ক্ষেত্রে সদস্যদের আচার আচরণের ওপর গোষ্ঠীর নিয়ম কানুন অতখানি কড়াকড়ি থাকে না। তারা তাদের কাজকর্ম আচার আচরণের ব্যাপারে যথেষ্ট স্বাধীনতা ভোগ করে থাকেন। বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ হিসাবে মিলিটারি, বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাত্রছাত্রী গোষ্ঠী ও অবিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ হিসাবে পর্যটক দলের কথা ভাবা যেতে পারে। 11. সামাজিক গোষ্ঠী, সামাজিক বর্গ ও সামাজিক সমাবেশ, সোশ্যাল গ্রুপস, সোশ্যাল ক্যাটাগরিজ অ্যান্ড সোশ্যাল অ্যাগ্রিগেটস। অনেকে গোষ্ঠীকে এই 3 ভাগে ভাগ করার পক্ষপাতী, তবে সূক্ষ্ম বিচারে সামাজিক বর্গ ও সামাজিক সমাবেশকে সামাজিক গোষ্ঠী বলা যায় না, তাই এ বিভাগটি ঠিক গ্রহণযোগ্য নয়। সামাজিক বর্গ ও সামাজিক সমাবেশ সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। 12. সমাজতত্ত্ববিদ লরি ও র্যাঙ্কিন মানব সমাজের 5 প্রকার মৌলিক গোষ্ঠীর উল্লেখ করেন। এগুলি হল: ক. জনসমষ্টি, কালেকটিভস, পপুলেশন, মব, ক্রাউডস, অডিয়েন্সেস, পাবলিকস, সোশ্যাল মুভমেন্টস। পৃষ্ঠা 91। খ. সম্প্রদায়, কমিউনিটিজ, ভিলেজেস, টাউনস, সিটিজ, সুবার্বস, মেট্রোপলিসেস। গ. সংঘ, অ্যাসোসিয়েশনস, ক্লাবস, প্রেশার গ্রুপস, সার্ভিস অর্গানাইজেশনস, সেক্টস অ্যান্ড ডেমিনেশনস। ঘ. প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনস, লার্জ কিনশিপ গ্রুপিং, স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিজ, চার্চ এস্টাবলিশমেন্টস, স্টেট অ্যান্ড নেশনস, লার্জ কর্পোরেশনস। ও. মর্যাদা গোষ্ঠী, স্ট্যাটাস গ্রুপস, ক্লাসেস, কাস্টস, এস্টেটস। তাঁদের মতে এই সকল গোষ্ঠীর মধ্যে মোট 4 ধরনের বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। এগুলি হল: গঠন প্রণালীর ধরন, কাঠামো ও সংগঠন, ক্রিয়া ও উদ্দেশ্য এবং স্থায়িত্ব। 13. ঘটনাক্রম সঞ্জাত গোষ্ঠী। আমরা প্রায়শই পূর্ব পরিকল্পনাবিহীনভাবে কিংবা কোনো অকল্পিত অপ্রত্যাশিত পরিস্থিতিতে এক বা একাধিক লোকের সংস্পর্শে এসে পড়ি, আর তারই ফলশ্রুতি হিসাবে শেষ পর্যন্ত একটা না একটা গোষ্ঠীও তৈরি করে ফেলি। আমাদের কোনো পক্ষেরই বিশেষ কোনো উদ্দেশ্য নেই, কোনো পূর্ব পরিকল্পনাও নেই,
এই ধরনের সাক্ষাৎকার হয়তো পারস্পরিক কুশল বিনিময়ের জন্য যতক্ষণ দরকার তার বেশি সময় স্থায়ীও হয়, কিন্তু এই ক্ষণস্থায়ী সূত্র ধরেই অনেক সময় এক একটি গোষ্ঠী আবির্ভূত হয়। উদাহরণস্বরূপ কোনো অস্থায়ী নাট্যগোষ্ঠীর কথা বলা যায়। 14. ক্ষণস্থায়ী গোষ্ঠী বা কোয়াসি গ্রুপ। মানব সমাজে এক ধরনের সমষ্টি বা বর্গ থাকে যাদেরকে যথার্থ অর্থে গোষ্ঠী বলা হয় না। সমাজতাত্ত্বিকগণ এগুলিকে সম্ভাব্য গোষ্ঠী, পোটেনশিয়াল গ্রুপ বা ক্ষণস্থায়ী বা আপাত গোষ্ঠী, কোয়াসি গ্রুপ বলেন। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সাদৃশ্য জ্ঞাপক বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন সম আয়, সমবৃত্তি, সম ব্যবসা প্রভৃতি থাকলেও স্বীকৃত কোনো সংগঠন থাকে না। তাছাড়া এই জাতীয় গোষ্ঠীর সদস্যগণ গোষ্ঠী গঠন ও অস্তিত্ব সম্পর্কে অচেতন বা কম সচেতন হয়ে থাকেন। মর্যাদা গোষ্ঠী, ভিড়, সমবয়স ও লিঙ্গ গোষ্ঠী এই গোষ্ঠীর উদাহরণ। 15. অন্তর্বর্তী গোষ্ঠী। এই জাতীয় গোষ্ঠীর বৈশিষ্ট্যাদি প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মাঝামাঝি, যেমন অনেকটা বাণিজ্যিক সম্পর্ক তুল্য। এই গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক যেমন প্রাথমিক গোষ্ঠীর মতো অতটা ব্যক্তিগত বা ঘনিষ্ঠ নয়, আবার তেমনি গৌণ গোষ্ঠীর মতো ততখানি কৃত্রিম নয়। 16. নির্দেশক গোষ্ঠী। মুজাফের শেরিফ 1948 সালে সমাজতত্ত্বের আলোচনায় তার অ্যান আউটলাইন অফ সোশ্যাল সাইকোলজি গ্রন্থে নির্দেশক গোষ্ঠী বা নজিরস্থাপক গোষ্ঠী বা রেফারেন্স গ্রুপ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। পরবর্তী সময়ে মার্টন, টার্নার প্রমুখ এই গোষ্ঠীর বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে আলোকপাত করেন। মানুষ তার স্বভাবগতভাবেই ক্রমশ উন্নতির শিখরে ওঠার জন্য অভিলাষী, তাই সে সবসময় তার উচ্চতর ব্যক্তির মতো হতে আগ্রহী ও উদ্যোগী হয়। এ প্রচেষ্টা সফল করার জন্য সে উক্ত ব্যক্তির আচার আচরণ, আদর্শমূলক রীতি, কর্মপন্থা প্রভৃতির অনুকরণ ও অনুসরণ করে। এ জাতীয় আচরণকে বলা হয় নির্দেশক আচরণ বা রেফারেন্স বিহেভিয়ার। গোষ্ঠীর ক্ষেত্রে কোনো গোষ্ঠীর সদস্যগণ তাদের গোষ্ঠীর চেয়ে উন্নত যে সকল গোষ্ঠীর রীতিনীতি, নিয়মকানুন এবং সেই গোষ্ঠীর সদস্যদের আচার আচরণকে অনুসরণ বা অনুকরণ করে, সেই গোষ্ঠীর সমকক্ষ বা সমমর্যাদা সম্পন্ন হওয়ার চেষ্টা করে, সেই গোষ্ঠীকে বলা হয় নির্দেশক গোষ্ঠী বা রেফারেন্স গ্রুপ। নির্দেশক গোষ্ঠীগুলি সাধারণত তার চেয়ে কম উন্নত বা মর্যাদাযুক্ত গোষ্ঠীগুলিকে প্রভাবিত করে থাকে। এক্ষেত্রে এই গোষ্ঠীগুলি একটি মডেল হিসেবে কাজ করে। মানুষ সাধারণত সেই সকল গোষ্ঠী দ্বারাই প্রভাবিত হয় যেগুলোর সে সদস্য নয়। এই ব্যক্তিগণ নির্দেশক আচরণের মাধ্যমে নির্দেশক গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য সক্রিয় ও সচেষ্ট হয়। সামাজিক গোষ্ঠীর এই মূল ভাগগুলি ছাড়াও সামাজিক গোষ্ঠীকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। এগুলির নাম দেখে প্রকৃতি চেনা সহজসাধ্য, তাই এগুলিকে বিস্তৃত করা হলো না। ভাগগুলি নিম্নরূপ: 17 সংগঠিত ও অসংগঠিত গোষ্ঠী, অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড গ্রুপ, পৃষ্ঠা 92। 18 সন্নিবিষ্ট ও অসন্নিবিষ্ট গোষ্ঠী, কনগ্রিগেটেড অ্যান্ড ডিসপ্লেসড গ্রুপ। 19 অস্থায়ী, স্বল্পকাল স্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী গোষ্ঠী। 20 মুক্ত ও বদ্ধ গোষ্ঠী, ওপেন অ্যান্ড ক্লোজড গ্রুপ। 21 স্বয়ংসম্পূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ নয় এমন গোষ্ঠী, সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড নট সেলফ সাফিসিয়েন্ট গ্রুপ। 22 বৃহত্তর ও ক্ষুদ্রতর গোষ্ঠী, মেজরিটি অ্যান্ড মাইনরিটি গ্রুপ। মনে রাখার সুবিধার জন্য সামাজিক গোষ্ঠীর মূল প্রকারভেদগুলি নিম্নে ছকের সাহায্যে প্রদত্ত হল। 18 প্রাথমিক গোষ্ঠী, সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ, প্রাইমারি গ্রুপ,
ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। প্রাথমিক গোষ্ঠীর ধারণাটি মার্কিন সমাজতত্ত্ববিদ চার্লস হটন কুলির চিন্তাভাবনার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হিসাবে দেখা হয়। প্রত্যেক সমাজেই প্রাথমিক গোষ্ঠীর অস্তিত্ব দেখা যায়। প্রাথমিক গোষ্ঠীকে সমস্ত সংগঠনের নিউক্লিয়াস হিসাবে কল্পনা করা হয়ে থাকে। অধ্যাপক কুলি সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগের ক্ষেত্রে এই প্রাথমিক গোষ্ঠী কথাটি ব্যবহার করেন। তিনি তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে এটি ব্যবহার করেছিলেন। প্রাথমিক গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যা তার সদস্যদের মুখোমুখি সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সাহচর্যের উপর প্রতিষ্ঠিত। এই ধরনের পারস্পরিক সম্পর্কের মধ্যে মিশে থাকে ঘনিষ্ঠতা, অন্তরঙ্গতা। এই অন্তরঙ্গতা তার সদস্যদের মধ্যে গভীর আমরা বোধে সঞ্চারিত করে। এই আমরা বোধই হলো প্রাথমিক গোষ্ঠীর এক অখণ্ড বৈশিষ্ট্যের পরিচয়বাহী। অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী হলো মুখোমুখি পরিচয় যুক্ত সদস্যদের সমষ্টি। সদস্যদের এই মুখোমুখি সম্পর্ক থাকে বলেই একে মুখোমুখি গোষ্ঠী বলে। সদস্যরা নিজেদের মধ্যে আন্তরিক ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধনে আবদ্ধ। সদস্যদের মধ্যে একাত্মতা, সহানুভূতি, সহযোগিতার সম্পর্ক ও আমরাবোধ বর্তমান থাকে। প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে কুলির বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, মুখ্য বলতে আমি সেই সব গোষ্ঠীকে চিহ্নিত করতে চেয়েছি ঘনিষ্ঠ মুখোমুখি পরিচয় ভিত্তিক সঙ্গবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতা যার বৈশিষ্ট্য। ঘনিষ্ঠ সংযোগের একটি মনস্তাত্ত্বিক ফল হল সমগ্রের মধ্যে ব্যক্তি মিশে যায়, যাতে অন্তত বহু ক্ষেত্রে ব্যক্তির স্বার্থ ও গোষ্ঠীর সমষ্টিগত জীবন ও লক্ষ্য এক হয়ে যায়। এতে জড়িত থাকে এক ধরনের সংবেদ ও পারস্পরিক একাত্মতা। আমরা এই শব্দটির মাধ্যমে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। কুলির মতানুসারে এই প্রাথমিক গোষ্ঠীগুলি মানুষের সামাজিক প্রকৃতি ও আদর্শ গঠনের ভিত্তিস্বরূপ। তিনি প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে তিনটি মুখ্য বিষয়ের উপরে জোর দিয়েছেন। এগুলি হল সদস্যদের মুখোমুখি সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক ও আমরাবোধ। এছাড়াও তিনি আনুগত্যের আবেগ, সেন্টিমেন্ট অফ লয়ালিটি, পরিচয় নির্ধারণ, আইডেন্টিফিকেশন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কনসার্ন ফর ফ্রেন্ডলি রিলেশনস অ্যাজ অ্যান এন্ড ইন দেমসেলভস বাট নট অ্যাজ এ মিনস টু অ্যান এন্ড প্রভৃতির কথাও বলেছেন। অধ্যাপক কুলি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হিসেবে পরিবার, ছেলে মেয়ে, খেলার গোষ্ঠী প্রভৃতির উল্লেখ করেছেন। আকৃতির দিক দিয়ে দেখলে এই সকল প্রাথমিক গোষ্ঠীগুলি আয়তনে ক্ষুদ্র, কিন্তু আবেগের মনস্তাত্ত্বিক নিরাপত্তার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমেই মানবতার সাথে পরিচয়ের জন্য ব্যক্তির সুযোগ সৃষ্টি হয়। প্রসঙ্গ উল্লেখ্য, বটমনের মুখ্য গোষ্ঠী কথাটি প্রাথমিক গোষ্ঠীরই সমার্থক। প্রাথমিক বা মুখোমুখি গোষ্ঠী হল সরাসরি ব্যক্তিগত সম্পর্কের উপর প্রতিষ্ঠিত, যার মধ্যে সদস্যরা একে অন্যের সাথে প্রত্যক্ষ আচার ব্যবহার করে থাকে। তিনি আরও বলেছেন, প্রাথমিক বা মুখোমুখি গোষ্ঠী তা স্বল্পস্থায়ী বা স্থায়ী হোক, সামাজিকীকরণের সবচেয়ে কার্যকরী মাধ্যম ও সামাজিক সংগঠনের মধ্যে মৌল উপাদান। পরিবার, খেলার গোষ্ঠী, অন্তরঙ্গ গোষ্ঠী এই জাতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রাথমিক গোষ্ঠী হল দৈহিক নৈকট্য, মুখোমুখি সহযোগিতার সম্পর্ক ও আমরা বোধের ওপর প্রতিষ্ঠিত একটি গোষ্ঠী। পৃষ্ঠা 93। এই গোষ্ঠী প্রায় প্রত্যেক সমাজেই দেখা যায়। সামাজিকীকরণের মাধ্যমে হিসাবে এর গুরুত্ব অপরিসীম। তাই সমাজতত্ত্বে গোষ্ঠী সংক্রান্ত আলোচনায় এর ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। প্রাথমিক গোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞাগুলি বিশ্লেষণের মাধ্যমে আমরা এই গোষ্ঠীর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি পেয়ে থাকি। 1. প্রাথমিক সম্পর্ক। প্রাথমিক গোষ্ঠীর অপরিহার্য বিষয়ই হল তার সদস্যদের প্রত্যক্ষ বা মুখোমুখি সম্পর্ক। প্রত্যক্ষ যোগাযোগই প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রাথমিক সম্পর্ক স্থাপন করে থাকে। প্রাথমিক সম্পর্ক নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি বহন করে থাকে। ক.
উদ্দেশ্যের অভিন্নতা। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্য ও মনোভাব কম বেশি অভিন্ন বা সমজাতীয় হয়ে থাকে। সদস্যরা তাদের এই অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য সমবেতভাবে সচেষ্ট হয়। অধ্যাপক কিংসলে ডেভিসের মতে প্রাথমিক গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের উদ্দেশ্যগত অভিন্নতা গোষ্ঠীর মধ্যে ব্যক্তিত্বের এক মনস্তাত্ত্বিক ঐক্য সৃষ্টি করে। খ. সম্পর্কের স্বকীয়তা। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে কোনরূপ স্বার্থ চেতনা থাকে না। এই সম্পর্ক কোনরূপ আর্থিক লাভ ক্ষতির উপর নির্ভর করে গড়ে ওঠে না। ব্যক্তিগত স্বার্থ চিন্তা বা শুধুমাত্র নিজের লক্ষ্য পূরণের চিন্তা এই জাতীয় সম্পর্কের মধ্যে থাকে না। স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসার সম্পর্ক এই প্রাথমিক সম্পর্কের অন্যতম উদাহরণ। গ. ব্যক্তিগত সম্পর্ক। প্রাথমিক গোষ্ঠীবদ্ধ সদস্যগণের পারস্পরিক সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তিগত প্রকৃতির। কোনো বিধিবদ্ধতার বেড়া জালে এই সম্পর্ক আবদ্ধ নয়। এই সম্পর্কের মধ্যে আন্তঃমানবিক কোমল হৃদয়বৃত্তিসমূহের উন্মোচিত হওয়ার প্রয়োজনীয় উপাদান থাকে। ঘ. সম্পর্কের গভীরতা। প্রাথমিক সম্পর্ক যথেষ্ট গভীর। যেহেতু এই সম্পর্ক অত্যন্ত গভীরতা প্রাপ্ত হয়, সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে মিশে থাকে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি, সহযোগিতা, পরার্থ চিন্তা প্রভৃতি মানবিক বিষয়াদি। ও স্বতঃস্ফূর্ততা। প্রাথমিক সম্পর্ক হল সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যক্তি স্বতঃপ্রবৃত্ত হয়েই বা স্বতঃস্ফূর্তভাবেই এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়। অন্যের নির্দেশে বা কোনো চুক্তি অনুযায়ী ব্যক্তি অন্যের সাথে প্রাথমিক সম্পর্ক তৈরি করে না। তাছাড়া এই সম্পর্ক পরিকল্পনা মাফিকও হয় না। 2. আয়তনের ক্ষুদ্রতা। প্রাথমিক গোষ্ঠী মূলত ক্ষুদ্রতর হয়। গোষ্ঠীর আয়তন যত ক্ষুদ্র হয় প্রাথমিক সম্পর্ক তত গভীর হয়ে থাকে। আসলে যেহেতু প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে দৈহিক নৈকট্যের বিষয়টি জরুরি, এই দৈহিক নৈকট্য তখনই সম্ভব হয় যখন সদস্যরা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের মধ্যে আবদ্ধ থাকে। 3. দৈহিক নৈকট্য। প্রাথমিক গোষ্ঠীকে ফেস টু ফেস গ্রুপ বা মুখোমুখি গোষ্ঠীও বলা হয়। মুখোমুখি ব্যাপারটি বলতে বোঝায় দুই বা ততোধিক ব্যক্তিদের দৈহিকভাবে কাছাকাছি অবস্থানকে। 4. স্থায়িত্ব। প্রাথমিক গোষ্ঠীগুলি মোটামুটি স্থায়ী হয়। প্রাথমিক সম্পর্ক গড়ে ওঠার জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হয়। এই অনেকটা সময়ে গোষ্ঠীর স্থায়িত্ব প্রমাণে যথেষ্ট। 5. সদস্যদের অভিন্নতা। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে নানা বিষয়ে মিল দেখা যায়। এদের সামাজিক পটভূমিকা বা ব্যাকগ্রাউন্ড কম বেশি একই প্রকার হয়ে থাকে। তাদের সংস্কৃতি, বুদ্ধিবৃত্তি, চিন্তা চেতনা, সামাজিক মান মর্যাদা, মানসিকতা, জীবনযাত্রা প্রভৃতি একই জাতীয় হওয়ার জন্য তাদের মধ্যে সহজে ঐক্যবোধ, আন্তরিকতা, একাত্মতা, সহযোগিতা প্রভৃতি গড়ে ওঠে। 6. ব্যক্তিস্বার্থের সীমাবদ্ধতা। প্রাথমিক গোষ্ঠীগুলিতে সদস্যদের ব্যক্তিস্বার্থ গোষ্ঠীস্বার্থের তুলনায় কম গুরুত্ব পায়। এখানে ব্যক্তিবর্গ সম্পর্কের খাতিরে অনেক সময় নিজের স্বার্থত্যাগ করে থাকে। পারস্পরিক আন্তরিকতা আনুগত্যের জন্য গোষ্ঠীভুক্ত সদস্যগণ নিজের গোষ্ঠীর সাধারণ স্বার্থের অংশীদার বলে মনে করে। তাই তারা নিজ নিজ স্বার্থচিন্তার ঊর্ধ্বে উঠে গোষ্ঠীর সাধারণ স্বার্থ পূরণে একযোগে সমর্থন ও সহযোগিতার হস্ত প্রসারিত করে। 7. বিশেষ উদ্দেশ্যহীনতা। প্রাথমিক গোষ্ঠী কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে গঠিত হয় না, বরং বলা যায় এর উদ্দেশ্য হলো সাধারণ। ব্যক্তি ও সমাজ জীবনের প্রায় বেশিরভাগ প্রয়োজনগুলি এই জাতীয় গোষ্ঠী পূরণ করে থাকে। পৃষ্ঠা 94। 8. প্রত্যক্ষ সহযোগিতা। প্রত্যক্ষ সহযোগিতা বলতে বোঝায় ব্যক্তি যে সকল সহযোগিতা অন্যকে সরাসরি প্রদান করে থাকে। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সহযোগিতার প্রবণতা দেখা যায় তা মূলত প্রত্যক্ষ প্রকৃতির।
9. সম্মিলিত স্বার্থের প্রাধান্য। একই গোষ্ঠীর সদস্য হওয়ার কারণে প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা তাদের গোষ্ঠীর স্বার্থগুলি পূরণের জন্য একযোগে সচেষ্ট হয়। তারা এ ব্যাপারে পরস্পরের সাথে সহযোগিতামূলক আচরণ করে থাকে। এক্ষেত্রে তাদের নিজ নিজ স্বার্থ গৌণ প্রতিপন্ন হয়। 10. যোগাযোগ। যে কোনো সম্পর্ক মূলত দুভাবে তৈরি হয়, সংস্পর্শ ও যোগাযোগ। দৈহিক নৈকট্যের মতো এই গোষ্ঠীর সদস্যদের যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরস্পরের মুখোমুখি সম্পর্ক, পরস্পরের মধ্যে একাত্মতা ও হৃদ্যতা গড়ে ওঠে যোগাযোগের মাধ্যমেই। 11. বিশ্বজনীনতা। প্রায় প্রত্যেকটি মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীগুলির অস্তিত্ব চোখে পড়ে। এটি একটি বিশ্বজনীন রূপ। কুলি তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে বলেছেন, ক্রমবর্ধিষ্ণু যোগাযোগের ফলে মানুষ ক্রমান্বয়ে পরস্পরের সম্পর্কে অধিক জ্ঞাত হচ্ছে। সামাজিক সংগঠনের মাধ্যমে বিদ্বেষ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ফলে মানবজাতির বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠী বিষয়ক আবেগ ক্রমশ বিস্তৃত হচ্ছে। কিন্তু আজকের এই বাস্তব সমাজের নিরিখে কুলির এইরূপ আশাবাদিতাকে অধিকথন বা মিথ বলে মনে হয়।